টিন বাংলার স্টুডিওয়ে আমি অয়ন একেবারে প্রধান খবর মূল খবর আজকে জানিয়ে আছি আমরা, অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি অবস্থান মঞ্চে মুখ্যমন্ত্রী দাবি নিয়ে একাধিক বার্তা দিলেন এবং সেই বার্তার মধ্যে সদিচ্ছার বার্তা রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী বারবার বললেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আজকে সরাসরি চলে গেলেন ধর্ণা মঞ্চে বাড়ি থেকে বেরিয়ে ডিজিকে নিয়ে সরাসরি একেবারে ধর্ণা মঞ্চে, সেখানে দাঁড়িয়ে প্রথম যে বক্তব্য সদিচ্ছার বার্তা তা দিলেন অনিকেত মাহাতোদের। আমি একটা কথা বলে যাই, হাসপাতালের ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কাজ আমরা শুরু দিয়েছি এবং করব। আমি সব হসপিটালের রোগী কল্যাণ সমিতিতে আমি প্রত্যেকটা একদম রাজ্য থেকে শুরু করে সব মেডিকেল কলেজ এবং মাল্টি সুপার হসপিটাল যত রোগী কল্যাণ সমিতি আছে আমি প্রিন্সিপালের চেয়ারম্যান করব এবং তাতে জুনিয়র ডাক্তারও মেম্বার থাকবে, সিনিয়র ডাক্তারও থাকবে, নার্সও থাকবে, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত আমি নিয়েছি। আপনাদের আরজিকর মেডিকেল কলেজেরও আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম এবং সব মেডিকেল কলেজের আমি রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। আমি নতুন করে এটা তৈরি করব। বিভিন্ন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই, 5 দিন ধরে জুনিয়র ডাক্তার এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসে আছেন। তাদের 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। এর আগে জানিয়েছিলেন নবান্ন থেকে বারবার আন্তরিকভাবে বলা হচ্ছে, নবান্ন পক্ষ থেকে যে আন্তরিকভাবে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু তারা জাস্ট বৃহস্পতিবার আপনাদের মনে করিয়ে দিই সব শর্ত মেনেছিল রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার শুধু লাইভ স্ট্রিমিং এর যে শর্ত ছিল তা মানেনি, আর সেই কারণে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক ভেস্তে যায়। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিফ রিপোর্টার তুহিন দাস চন্দ্র, আমার সহকর্মী অতনু, সান্নিক এবং আবির, সবাই রয়েছেন। এই 3 জনই রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে, ধর্ণা মঞ্চের সামনে থেকে। আমি প্রথমে চলে যাব তুহিনের কাছে। তুহিন, এই যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া, এই যে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতি তার পর্যন্ত আসেনি, এটা তার আন্ডারে নয়, আসলে রোগী কল্যাণ সমিতিতেই কি গড়ে উঠেছিল উত্তরবঙ্গ লবি, দক্ষিণবঙ্গ লবি, এই নিয়েই আসলে সমস্যা। দেখো, আজকের যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে গেলেন সেটা কিন্তু একটা নজিরবিহীন পদক্ষেপ, যেটা এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল। এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে ঘুঘুর বাসা যেটা অভিযোগ করছে বিরোধীরা, এবং বাস্তবেও কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে যেরকম অভিযোগ উঠে আসছে, থ্রেট কালচার এবং বিভিন্ন যে নাম উঠে এসছে এই বিভিন্ন সময়ে, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি যে একটা হচ্ছে তার কিন্তু একটা প্রমাণ পাওয়া যাচ্ছে। এবং দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ, এবং তার বহু ঘনিষ্ঠ ব্যক্তির বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ আসছে। উত্তরবঙ্গেই হোক দক্ষিণবঙ্গে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, এবং সেই সমস্ত যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা তৃণমূল প্রভাবিত বা তৃণমূলের ছত্রছায়ায় রয়েছে, এই অভিযোগও কিন্তু উঠেছে। যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে গিয়েছে, নবান্নের শীর্ষ মহলের কানে গিয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণেই তিনি আজকে ধর্ণা মঞ্চে একেবারে উপস্থিত হয়ে জুনিয়র ডাক্তারদের সামনে ঘোষণা করলেন যে দুর্নীতি যদি কোনো হয়ে থাকে তাহলে তিনি তার সমস্ত ব্যবস্থা নেবেন, বিচার করবেন, এবং সমস্ত মেডিকেল কলেজ থেকে যে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে, শুধু আরজিকর নয়, সমস্ত রাজ্যের সব মেডিকেল কলেজ থেকে রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে, সেখানে চেয়ারম্যান হবেন প্রিন্সিপাল। এবং আরো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ তিনি বললেন, বা একটি উল্লেখযোগ্য ঘোষণা করলেন যে এই রোগী কল্যাণ সমিতিতে একজন করে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিও থাকবে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ থেকে একটাই বার্তা কিন্তু স্পষ্ট,
এই যে আন্দোলন, এই যে কর্মবিরতি 34 দিন ধরে জুনিয়র ডাক্তাররা চালিয়ে যাচ্ছেন আরজি করের ঘটনার প্রেক্ষিতে, এবং তার জন্য যেভাবে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে বলে অভিযোগ, দিনের পর দিন রোগীদের হয়রানি হচ্ছে বলে অভিযোগ, বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর আসছে রাজ্যের সরকারি হাসপাতালে, যে স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই 20 জনের মৃত্যুর স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে দিয়েছে রাজ্য সরকার, তার পাশাপাশি আরও কয়েকজনের মৃত্যু হয়েছে এই কদিনে। আগামী মঙ্গলবার আবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই জায়গা থেকে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা বারবার নিয়েছেন, বারবার বৈঠকে ডেকেছেন, কিন্তু বৈঠক কোনোদিনই হয়নি। শেষ দিন যে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, সেদিনও কিন্তু কোনো একটি শর্তের কারণে, লাইভ স্ট্রিমিংয়ের কারণে বৈঠক ভেস্তে গিয়েছে। কিন্তু আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের একদম শীর্ষকর্তা একেবারে চলে গেলেন ধর্ণা মঞ্চে, যে ধর্ণা মঞ্চ থেকে কিন্তু রাজ্য সরকারের বিরোধী সুর উঠছে, সেই বিরোধী সুর যে ধর্ণা মঞ্চ থেকে উঠছে সেখানেই চলে গেলেন মুখ্যমন্ত্রী, যা কিন্তু নজিরবিহীন। আমি এখান থেকেই ধরবো, আমাদের প্রতিনিধি আবিরের কাছে যাব। তুহিন, অনেক ধন্যবাদ। আর মুখ্যমন্ত্রী আর কি বললেন? মুখ্যমন্ত্রী বললেন যে ঝড় বৃষ্টির মধ্যে, গতকাল থেকে ঝড় বৃষ্টি প্রবল, সেই ঝড় বৃষ্টির মধ্যে আন্দোলনকারীরা একেবারে বসে রয়েছেন অবস্থান মঞ্চে, তারও ঘুম হয়নি, তারও ঝড় বৃষ্টিতে কষ্ট হয়েছে, যেহেতু ওরা তার একেবারে সহযোদ্ধার মতো আন্দোলনকারীদের বললেন। দেখুন, আমার সেফটি সিকিউরিটির বারণ থাকা সত্ত্বেও আমি নিজে আপনাদের এখানে ছুটে এসেছি, তার কারণ আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমি নিজে স্টুডেন্ট মুভমেন্ট থেকে উঠে আসা লোক, আমি নিজেও অনেক সাফার করেছি জীবনে। আমার পোস্টটা বড় কথা নয়, মানুষের পোস্টটাই বড় কথা। কাল সারা রাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন আমিও সারা রাত ঘুমোতে পারিনি, আমারও কষ্ট হয়েছে। এই ঝড় জলের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, আমার মানসিকভাবে কষ্ট হচ্ছে। আজকে 33 দিন 34 দিন আমিও কিন্তু রাতের পর রাত ঘুমাইনি, কারণ আপনারা যখন রাস্তায় থাকেন আপনাদের জন্য আমাকেও কিন্তু পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়। অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। যদি আপনাদের আস্থা ভরসা আমার উপর থাকে, আমি কথা বলে সিদ্ধান্ত, অন্তত যদি কাউকে দোষী পাই আমি নিশ্চয়ই নেব। অনেক মানুষও মারা যাচ্ছেন, আপনারা প্লিজ দয়া করে, আপনারা আমাদেরই ঘরের ভাই বোন, আপনারা কাজে যোগদান করুন, এবং আমি বলতে পারি আপনাদের প্রতি আমি কোনো অবিচার করব না। তাদের প্রতি কোনো অবিচার হবে না, কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে না, এটাও বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমাদের চিফ রিপোর্টার তুহিন দাসচন্দ্র কিছুক্ষণ আগে বললেন যে মঞ্চ থেকে বিরোধী স্বর উঠছে, স্লোগান উঠছে, সেই মঞ্চে প্রশাসনের একদম শীর্ষকর্তা তিনি চলে গেলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী চলে গেলেন। আবিরের কাছে যাব। আবির, এই যে যাওয়া মুখ্যমন্ত্রীর, এর আগে কি সেই যাদবপুরে হোক কলরবেও কি গিয়েছিলেন? কি এখনো পর্যন্ত মনে আছে? একটু যদি মনে করিয়ে দাও দর্শকদেরকে। বারবার যেখান থেকে সরকার বিরোধী স্লোগান উঠেছে মুখ্যমন্ত্রী সেখানেই গেছেন নাকি? প্রথম বিষয়টা হচ্ছে যে কোনো মেডিকেল কলেজ বা হাসপাতালগুলির ক্ষেত্রে সিনিয়র চিকিৎসকদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদেরকে বহন করতে হয়। এটা অস্বীকার করার কোনো জায়গা কোনো তরফ থেকেই নেই। এবং তুমি যদি আরজি করের এই ঘটনাকে প্রেক্ষিতকে যদি কেন্দ্র করে দেখো, তাহলে হচ্ছে নাগরিক সমাজের একটা বড় অংশ বারবার ধরে বিভিন্ন ইস্যুতে তারা সরব হতে শুরু করেছেন। এবং যেটা তুহিনদা কিছুক্ষণ আগেই বলছিল যে স্বাস্থ্য দপ্তরে কোথায় গিয়ে ঘুঘুর ভাষা, তা নিয়ে বিরোধীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তারই রেস ধরে যদি দেখতে পাওয়া যায় যেখানে এমন একটি মঞ্চ যেখানে চিকিৎসকরা রয়েছেন, তারা অবস্থান করছেন, এবং সেই অবস্থানের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখান থেকে বিরোধী স্বর উঠে আসছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই রাজ্যের প্রশাসনিক প্রধানের পৌঁছে যাওয়াটা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক যে অবস্থান বা তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অনেকেই বলেন যে তিনি বরাবর ধরে আন্দোলন করতে পছন্দ করেন, এবং তিনি আন্দোলনের যে রূপরেখা তৈরি করেন বা বিভিন্ন ইস্যুতে যেভাবে তিনি পৌঁছে যেতে পারেন সেটা অন্য কেউ তার সঙ্গে করতে পারে না। সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে অন্যতম বড় ইউএসপি। তুমি হোক্কলরবের প্রসঙ্গের কথা যেমন টানছিলে, একই রকম রেশের ক্ষেত্রে এই চিকিৎসক যারা রয়েছেন, জুনিয়র চিকিৎসক, তারাও তাদের নির্দিষ্ট দাবি নিয়ে তারা তাদের অবস্থান করছেন।
এবং অবশ্যই সেখান থেকে দাঁড়িয়ে অন্য রাজনৈতিক দলের সদস্যদেরকে সে অর্থে সেখানে দেখতে না পাওয়া গেল। আজকে প্রশাসনিক প্রধানের সেখানে পৌঁছে গিয়ে তাদের আন্দোলনের সমর্থন রয়েছে, কিন্তু বাস্তব চিত্র অনুযায়ী তাদেরও কাজে যোগ দেওয়া যে উচিত সেই বার্তা পৌঁছে দেওয়ার কথাও তিনি উল্লেখ করে এসছেন। ফলে দিক থেকে দেখতে গেলে হোক কলরবের পর ফের জুনিয়র চিকিৎসকদের মঞ্চে যাওয়া, কলরবের পর ফের জুনিয়র চিকিৎসকদের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাই নয়, ওখানে গিয়ে তিনি আশ্বাস দিলেন, এখনো পর্যন্ত মিটিং করছেন এই জুনিয়র ডাক্তাররা, তিনি আশ্বাস দিয়েছেন যদি কেউ দোষী হয়, অভিযুক্ত যাদের সম্বন্ধে অভিযোগ রয়েছে এই জুনিয়র ডাক্তারদের, তাদের বিরুদ্ধে তদন্ত হবে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, কেউ তার বন্ধু নন, এবং তার আগে জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দিন অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। আপনাদের যে ডিমান্ড আছে আপনারা আমাকে বলেছেন, যদি সত্যি কেউ দোষী হয় দোষীরা শাস্তি পাবে, দোষীরা কেউ আমার বন্ধু নয়, দোষীরা কেউ আমার শত্রুও নয়। আর আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, আমি তাদের চিনি না, আমি তাদের জানি না, এবং আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। তারা এসছেন প্রসেসের মাধ্যমে, এই প্রসেস ফাইনাল হয়ে আমার কাছে আসে মাত্র 1 মাসের মধ্যে। যারা এসছে তাদের কথা মার্ডারের সাথে দুর্নীতির সাথে যুক্ত থাকে, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব কথা বলে অ্যাকশন নেব। একটা টেন্ডার কেস আজ পর্যন্ত আমার কাছে আসেনি। কোন রোগী কল্যাণ সমিতি কি কাজ করে এটা আমি জানি না, এগুলো আমার আন্ডারে আসে না। যদি আপনাদের কোনো কমপ্লেন থাকে, কমপ্লেনের ভিত্তিতে নিশ্চয়ই আমরা তদন্ত করব। তদন্তে যদি প্রমাণিত হয় আমি নিশ্চয়ই সাজা দেব। আর তার সঙ্গে সঙ্গে আমরা শুনেছি অনিকেত মাহাতো তারপরে পরেই কি বলেছেন আন্দোলন চলবে, কিন্তু তারপর তারা মিটিং করছেন। আমি সান্নিকের কাছে চলে যাব। সান্নিক, এখনো পর্যন্ত তাদের কি অবস্থান? এতটা পর্যন্ত মুখ্যমন্ত্রী করলেন যে অবস্থান মঞ্চে চলে গেলেন, ধর্ণা মঞ্চে চলে গেলেন। 17ই সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা আছে। এবার অনেকক্ষণ ধরে মিটিং চলছে, তাদের মধ্যে কি আলাপ আলোচনা বেশ জটিল হয়ে উঠছে? দেখো অয়নদা, আজকে মুখ্যমন্ত্রীর এখানে আসাটাকে কিন্তু বলাই যেতে পারে একটা আটকে থাকা চাকাকে ঘোরানোর চেষ্টা। তার কারণ কেন, এখানে যে আন্দোলন চলছিল আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার যখন এই মিটিং ভেস্তে যায়, তারপর এই আলোচনা কোন উপায় হতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ধারণা কারোরই ছিল না। কেননা প্রশাসনের তরফেও তাদের কাছেও কোনো স্পষ্ট উত্তর ছিল না, এবং আন্দোলনকারী ডাক্তাররা তারাও কিন্তু জানতেন না পরবর্তী আলোচনা করতে গেলেও কোন উপায় করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীর নিজে আসাটাকে তারা প্রত্যেকেই স্বাগত জানাচ্ছেন, প্রত্যেকেই বলছেন এটা একটা সদর্থক ভূমিকা। যারা আন্দোলনকারী ডাক্তার তারাই বলছেন এই কথা, এবং অবশ্যই প্রত্যেকেই এখন নজর রাখছেন যে এর পরে কি হবে। অর্থাৎ একেবারে এর পরে তারা যখন আন্দোলনকারী ডাক্তাররা তারা এবার যে বৈঠকে যে এবার তারা যেতে চান সেই বিষয়টাও তারা একেবারে স্পষ্ট করে দিলেন। কিন্তু সেই বৈঠক যদি হয় সেক্ষেত্রে কি তারা তাদের আগের যে শর্তগুলো ছিল, যে শর্তের কারণে বৃহস্পতিবার আমরা দেখলাম নবান্ন পর্যন্ত গিয়েও সেই বৈঠক ভেস্তে গেল, সেই শর্তে কি তারা অনড় থাকবেন, নাকি মুখ্যমন্ত্রী যখন তাদের মঞ্চ পর্যন্ত চলে আসতে পারলেন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোথাও একটা তারা এবার বিবেচনা করবেন যে না, তারা আলোচনায় বসতে চান, আলোচনা করে সমাধান করতে চান। কারণ একাধিক বিষয় আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এসছে যেটা তারা শুনেছেন, তার মধ্যে অবশ্যই রোগী কল্যাণ সমিতির বিষয়টা যেটা তিনি বললেন, এবং একাধিক বিষয় একেবারেই একাধিক বিষয় উঠে এসেছে, একাধিক প্রতিশ্রুতি উঠে এসেছে। একবার দেখা যাক অনিকেত মাহাতো ঠিক তারপর পরেই কি বললেন, একবার দেখুন। আন্দোলনের যে ধারা, যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী দাবি, সেই স্পিরিট অনুযায়ী চলবে। আমাদের যে 5 দফা দাবি, এই দাবি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এক্ষুনি আলোচনায় বসতে চাই। আমরা মনে করি 5 দফা দাবি নিয়ে আমরা কোন রকমের কোনো সমঝোতায় যেতে রাজি নয়, কিন্তু আমরা 5 দফা দাবি নিয়ে অতি দ্রুত আলোচনায় বসতে চাই। তারা এখনো আলোচনায় বসতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান, যে স্পিরিট নিয়ে আন্দোলন সেই স্পিরিট নিয়ে আন্দোলনে বসতে চান। অতনুর কাছে চলে যাব। অতনু, কি মনে হচ্ছে তারা কি অবস্থান তুলে নিতে পারেন? আন্দোলন চালিয়ে যাবেন, কিন্তু অবস্থান স্বাস্থ্য ভবনের সামনে এত প্রতিশ্রুতি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে 100% আমার উপরে ভরসা করতে পারেন।
না হয় না, আমার মনে হয় না যে আন্দোলন চালিয়ে যাবেন, অবস্থান তুলে দেবেন, এরকম কোনো পরিস্থিতি তৈরি হবে। তার কারণ তারা একটা জিনিস বুঝেছেন, তারা এর আগে এতদিন আর্জি করে অবস্থান করেছেন এবং তারপর যখন তারা স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান করেছেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। যেভাবে নাগরিক সমাজের একাংশ তারা এসেছেন, তারা সাপোর্ট দিয়ে গেছেন প্রতি মুহূর্তে, এমনকি কিছুক্ষণ আগেও আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি ভিতর থেকে অ্যানাউন্স করতে হচ্ছে যে আপনারা আর কেউ খাবার পাঠানোর কথা ভাববেনও না, এবং যারা খাননি এখনো পর্যন্ত তারা খান। এই জায়গা থেকে আন্দোলন চলবে, অবস্থান উঠে যাবে, এটা হতে পারে না। উঠলে দুটোই একসঙ্গে উঠবে এবং তাদেরই সিদ্ধান্ত নিতে হবে, হয়তো আজকের এই বৈঠকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কি করবেন। তার কারণ বল এখন তাদের কোর্টে, কারণ এটা স্পষ্ট, সবাই জানেন, সবাই দেখছেন। মুখ্যমন্ত্রী বলেছেন তিনি দিদি হিসেবে এখানে এসেছেন, রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি এসে অনুরোধ করছেন যে আপনারা কাজে যোগ দিন যত দ্রুত সম্ভব, আপনাদের সব দাবি যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবে সম্ভব যতটা ব্যবস্থা করা যায় করব। তারপরে এবার তো সিদ্ধান্ত তাদের নিতে হবে। তবে আন্দোলন বা অবস্থান এই দুটোই একই সঙ্গে উঠবে। আমার মনে হয় না আন্দোলন চলবে, অবস্থান উঠে যাবে, এরকম কোনো একটা সিদ্ধান্তে তারা আসবেন। অন্তত এখনো পর্যন্ত ওদের সঙ্গে কথা বলে আমার যা মনে হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো বক্তব্য শোনাবো। সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। হ্যাঁ, আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, এবং আপনাদের আন্দোলনের সমব্যথী এবং সমসাথী। তাহলে আপনাদের অনুরোধ করব, আমার কথা শুনুন। আগেও আপনাদের সমস্যা আমি সমাধান করেছি এবং আবার আমি করবার চেষ্টা করব। আমাকে একটু সময় দিন। আমি 26 দিন অনশন করেছিলাম, মনে রাখবেন। সিপিএম গভর্নমেন্ট ছিল পাওয়ারে, একদিনের জন্য কেউ আমাকে কথা বলতে আসেননি, কিন্তু তা সত্ত্বেও আমি এসেছি। তার কারণ আমি মনে করি আপনাদের কাছে আসা মানে এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে বড় করা। আপনারা আলোচনা করুন, পরে সিদ্ধান্ত নিন। আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। বাদ বাকিরা যদি আমার উপর ছেড়ে দেন, আপনারা জাস্টিস পাবেন। আমি আবিরের